সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ওমিক্রন ঠেকাতে যে কোনো দেশ থেকে আসলেই 2 স্তরের পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। আফ্রিকা থেকে না ফিরতে প্রবাসীদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় থাকছে সশস্ত্র বাহিনী, প্রশিক্ষণ দেবে রাশিয়া। অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ শুরু। এবং শতবর্ষ উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অংশ নিয়ে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থী। নতুন জ্ঞান সৃষ্টিতে নেতৃত্ব দেওয়ার আশা রাষ্ট্রপতির। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার পরপরই কেন গাড়িতে ভাঙচুর বা আগুন দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, অগ্নিসংযোগ করা গাড়ির কেউ ক্ষতিগ্রস্ত হলে বা মারা গেলে দায় নিতে হবে জড়িতদেরকেই। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও জয়িতা ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। এ সময় আইন নিজের হাতে তুলে না নিতে শিক্ষার্থী সহ সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। 50 বছর আগে পাওয়া রক্তস্নাত স্বাধীনতা, লাখো প্রাণের বিনিময়ে কষ্টার্জিত সেই মহাবিজয়ের নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার অনুপ্রেরণায় এবার মুরাল স্থাপন করা হলো শিশু একাডেমি প্রাঙ্গণে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুরাল উন্মোচন ও নারীর ক্ষমতায়ন এবং আর্থিক সক্ষমতা নিশ্চিতকরণে প্রতিষ্ঠিত জয়িতা ফাউন্ডেশনের নতুন ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুদের কল্যাণে সরকারের উন্নয়ন পদক্ষেপগুলো তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। ভবিষ্যতে বাংলাদেশটাকে এই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। রাস্তায় নেমে গাড়ি ভাঙাচোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবেন না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা ও শিক্ষার্থী নিহতের প্রসঙ্গ। শেখ হাসিনা প্রশ্ন তোলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন দেয়া হচ্ছে কেন? অ্যাক্সিডেন্ট হলেই রাস্তায় লোক নেমে গাড়ি ভাঙা, গাড়িতে আগুন দেওয়া, গাড়ি পোড়ানো, এটা কি ধরনের কথা? একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, একটা মানুষ মারা গেল বলে আরও 15টা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া, কিন্তু সেই ভাঙার ফলে এবং আগুন দেওয়ার ফলে গাড়িতে যাত্রী, ড্রাইভার তারা যারা আহত হয় অথবা কেউ নিহত হয়, সে দায়িত্বটা কারা নেবে? খুব স্বাভাবিকভাবে সে দায়িত্বটা যারা গাড়ি ভাঙচুর করছে তাদের উপর বর্তায়। ভবিষ্যতে এই গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া যারা করবে তাদেরকেও খুঁজে বের করা হবে, তাদেরও শাস্তি দেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। গাড়ি চালকদেরও প্রশিক্ষিত হয়ে সতর্কাবস্থায় দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। এটা আমি ঠিক রহস্য বুঝলাম না যে দক্ষিণে মারা গেল, এর পরের দিন আবার উত্তরে মারা গেল কেন? এই কারণটা খুঁজে বের করতে হবে যে এর জন্য কারা দায়ী। তখন ময়লার গাড়ি নিয়ে যে যাচ্ছিল, সেই ময়লার গাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যাবে কেন? আর গাড়ি যে চালাচ্ছিল সে এই ময়লা গাড়ি চালাবার মতো দক্ষতা তার আছে কি না সেটাও বিবেচনা করতে হবে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট মহামারীর নতুন ঢেউ নিয়ে আসার আশঙ্কা তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নতুন আর একটা ওয়েভ আসছে, সবাইকে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গণপরিবহনে আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু হলেও পুরোপুরি কার্যকর হচ্ছে না সড়কে। আবার মালিকপক্ষের শর্ত সাপেক্ষে ঘোষণা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া তাদের। এদিকে নিরাপদ সড়কের দাবিতে আজও বাড্ডা লিংক রোডে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রায় 2 সপ্তাহ রাজপথে আন্দোলনের পর শিক্ষার্থীদের গণপরিবহনে হাফ ভাড়ার দাবির পক্ষে সমর্থন জানায় মালিকপক্ষ। কথা ছিল বুধবার থেকেই কার্যকর হবে এই ঘোষণা। রাজধানীর গণপরিবহনে অধিকাংশ ছাত্রছাত্রীর কাছ থেকেই অর্ধেক ভাড়া নিলেও কেউ কেউ আবার তা মানছেন না, ফলে ফিরছে না কাঙ্ক্ষিত শৃঙ্খলা। আবার মালিক পক্ষের নানা শর্ত নিয়েও শিক্ষার্থীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাড়া তো ওনারা নিচ্ছে না, এটা ভাড়া তো 5 টাকা দিছে, 5 টাকা করে নিচ্ছে না আজমপুর পর্যন্ত। বললাম 4 টাকাতে, তারপর ওরা বলতেছে যে এখন নাকি 15 টাকা করেই ভাড়া, কিন্তু যে টাকা ভাড়া হচ্ছে 10 টাকা, সেই টাকা আমরা হাফ ভাড়া দিতে গেছি 5 টাকা, আমাদের সাথে
এদিকে বাড্ডা এলাকায় আজও নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় সড়কে নেমে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করেন তারা। আমরা 18 থেকে নিরাপদ সড়ক আন্দোলন করছি, কিন্তু আমাদের সড়ক এখন নিরাপদ হয় নাই। আমরা 9 দফা দাবি করছিলাম 2018 সালে, আজ 2021 সাল, তাও আমাদের 9 দফা দাবি পূর্ণ হচ্ছে না। হাব্বাস আমাদের কোনো মেন জিনিস না, আমাদের মেন জিনিস হচ্ছে নিরাপদ সড়ক চাই, আমরা নিরাপদ সড়ক চাই। অন্যদিকে নটরডেম কলেজ ছাত্রের নিহত ঘটনাস্থল পরিদর্শন শেষে দক্ষিণের মেয়র জানালেন, গুলিস্তান এলাকায় পথচারী পারাপারের ব্যবস্থা হবে অত্যাধুনিক। ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং সেটাই আমরা করতে হবে, কারণ সুদূর প্রসারী চিন্তা না করলে শুধুমাত্র একটা কিছু করে ফেললে সেটা কাজে দিবে না। কিন্তু এখানে আমরা যেটাই করি সেটা আমরা আমাদের সেই মেধাবী ছাত্র নাইম হোসেনের নামে আমরা উৎসর্গ করব। এদিকে ঘোষণা দিয়ে আজ গুলিস্তান এলাকায় রুট পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালালেও কয়েক ঘন্টায়ও মেলেনি তেমন কোনো পরিবহন, যদিও সকাল থেকেই এই এলাকায় গণপরিবহনের সংখ্যা ছিল অনেক কম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে বিশেষ কোনো দেশ বা জাতি নয়, বরং বিদেশ ফেরত সবাইকে 2 স্তর বিশিষ্ট করোনা পরীক্ষার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি নো ভ্যাকসিন নো সার্ভিস শুরুর আগে দেশের সব নাগরিকের টিকা প্রাপ্তি নিশ্চিত করাও জরুরি বলে মত তাদের। ওমিক্রন নিয়ে এখন পর্যন্ত ব্যাপক গবেষণা না হলেও ভাইরাসটি ডেল্টার চাইতে ভয়াবহ হতে পারে বলে শঙ্কা রয়েছে। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আফ্রিকায় মিউটেশন হওয়া ভাইরাসটির নতুন এই ধরন ইউরোপ দাপিয়ে ছড়িয়ে পড়ছে এশিয়াতেও। তাই তো অদৃশ্য এই জীবাণু ঠেকাতে ফের নতুন নতুন বিধিনিষেধের বেড়া জালে আটকা পড়ছে বিশ্ব। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে ওমিক্রন রুখতে তৎপর বাংলাদেশ। তবে করোনা সংক্রমণ হার কমার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলায় মানুষের উদাসীনতাও লক্ষণীয়। এমন পরিস্থিতিতে সামনে এসেছে আফ্রিকা ফেরতদের 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য তালিকাভুক্ত হোটেল সহ সার্বিক প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ওমিক্রন যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে কোনো ইনফেক্টেড পেশেন্টের মাধ্যমে, এই চেষ্টা আমরা করছি। আশা করি আমরা সফল হব যদি সকলে সহযোগিতা করে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশ থেকে মানুষ আসা নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট মিশনগুলোতে বার্তা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সেখান থেকে আসা প্যাসেঞ্জার আসা বন্ধ করে দিচ্ছি, আগে যারা আসছে তাদেরও আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর আমরা আমাদের যতগুলো মিশন আছে এই আফ্রিকা, সেখানে আমরা ওদের একটি মেসেজ পাঠিয়েছি। তবে বিশেষজ্ঞদের মতে কোনো বিশেষ দেশকে নিষেধাজ্ঞা না দিয়ে সরকারের উচিত বিদেশ ফেরত সবাইকেই 2 স্তরের করোনা পরীক্ষা। এই মুহূর্তে বিশ্বব্যাপী যেভাবে এটা ছড়িয়েছে এবং প্রতিদিন ছড়াচ্ছে, আসলে অতএব এরকম অবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে নৈতিকভাবে সিদ্ধ এবং বিজ্ঞানসম্মত হচ্ছে সকল বিদেশ থেকে আসা যাত্রীকে পরীক্ষায় 2 স্তর বিশিষ্ট পরীক্ষা, প্রথমে একটি আধুনিক পিসিআর এবং তার মধ্যে একটি অংশকে জিনোম সিকোয়েন্স করে কনফার্ম করা। দীর্ঘমেয়াদে সুরক্ষা পেতে সর্বস্তরে মাস্ক ব্যবহার ও অধিক সংখ্যক জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনারও পরামর্শ তার। নো ভ্যাকসিন নো সার্ভিস, এই ধরনের একটি কাজ করার অবস্থাই তৈরি হয় না, কারণ এখনো দেশের আগ্রহী সকল মানুষকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল 10টি, বেটায় 6টি, তবে ওমিক্রনে এই সংখ্যা বলা হচ্ছে অন্তত 30টি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাহ্যিক নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলতে শুরু হলো ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্পের কাজ। নিরাপদ ও সুরক্ষিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রকল্পটি বাস্তবায়ন করবে রাশিয়ার জেএসসি এলেরন। সব ঠিক থাকলে কাজ শেষে দ্রুতই কেন্দ্রটি উৎপাদনে যেতে সক্ষম হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পাবনা থেকে এস.এ. আসাদের পাঠানো ছবিতে দেবাশিস রায়ের রিপোর্ট। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রূপপুরের এই প্রকল্পে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর গাইডলাইন মেনে পুরোদমে চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম ইউনিটের পারমাণবিক যন্ত্রাংশ সংযোজন সহ পুরো প্রকল্পের 50% কাজ। প্রকৌশলগত খুঁটিনাটি দিকের পাশাপাশি এর নিরাপত্তাও বড় বিবেচ্য বিষয় বিশ্বজুড়ে। অত্যাধুনিক এই প্ল্যান্টের সুরক্ষা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সর্বাধুনিক নিরাপত্তা বলয় গড়তে রাশিয়ান প্রতিষ্ঠান জেএসসি এলেরনের মাধ্যমে শুরু হলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্পের কাজ। বুধবার সকালে রূপপুরে এর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আগামী 100 বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সুরক্ষা বলয় নির্মাণ, তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা ও সংবেদনশীল তথ্যের ব্যবস্থাপনা করা হবে বিশেষায়িত এই প্রকল্পে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে পিপিএস প্রকল্প কাঙ্ক্ষিত মাইল ফলক অর্জনে সমর্থ হবে ইনশাল্লাহ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বলয় ও কৌশলের নকশা তৈরি করেছে JSC-Aileron। রাশিয়ায় প্রশিক্ষণ শেষে বাংলাদেশি সেনা সদস্যরা দায়িত্ব নেবেন প্রকল্পের সার্বিক নিরাপত্তার। হাইয়েস্ট যে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, সেটা কিন্তু দিচ্ছেন ওনারা, মানে আমাদের দেশের গর্বিত সেনাবাহিনী, এবং তারাও এইটার ব্যাপারে মানে ট্রেনিংও নিয়েছে এবং তাদের সাথেও কিন্তু রাশিয়ান একটা টিম কাজ করে। এই সুযোগটা বাংলাদেশের জন্য একটা বড় 2019 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে 3,449 কোটি 5 লাখ টাকার ভৌত সুরক্ষা ব্যবস্থা প্রকল্প অনুমোদন দেয় সরকার। 2024 সালের ডিসেম্বরে প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। দেবাশিস রায়, সময় সংবাদ। শতবর্ষ উদযাপন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার শুরু হওয়া অনুষ্ঠান চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। এই মাহেন্দ্র খনের অংশীদার হতে পেরে উচ্ছ্বসিত বিদ্যাপীঠের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। জাতি গঠনে অবদান তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ঘিরে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন অতিথিরা। নতুন জ্ঞান সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গবেষণা আর জ্ঞান সৃষ্টির পাশাপাশি বাঙালির সব অর্জনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। চলতি বছরের 1 জুলাই এই বিশ্ববিদ্যালয় শতবর্ষে পা রাখলেও অতিমারির কারণে 5 মাস দেরিতে বুধবার শুরু হয় বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। পড়ার সুযোগ পেয়েছি, তাই নিজেকে সবসময় অনেক গর্বিত মনে হয়। খুবই ভালো লাগছে, কারণ আমি এই বিশ্ববিদ্যালয় থেকেই পাশ করেছি। বাংলাদেশ বলতে যা বোঝায় ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে তাই বোঝায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও জাতি বিনির্মাণে এই বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে ঘিরে নানা প্রত্যাশার কথা জানান অতিথিরা। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, স্বদেশের সংস্কৃতি, মননশীলতা সবকিছুর অগ্রভাগে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হয়েছে একটি গবেষণামুখী শিক্ষাদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে। গবেষণার মান বৃদ্ধি ও নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় গৃহীত নানা পদক্ষেপের কথা জানান উপাচার্য। যদি কোনো একক প্রতিষ্ঠান অনন্য সাধারণ ভূমিকা ও অবদান রেখে থাকে, সেটা নিঃসন্দেহে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন জ্ঞান সৃষ্টিতে এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শিক্ষা ও গবেষণার মানে মূল সূচক। জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা ও যোগ্যতা বিবেচনা করে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। আমি আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় এই যাত্রাপথে নেতৃত্বের ভূমিকায় থাকবে। আগামী 16 ডিসেম্বর পর্যন্ত চলবে শতবর্ষের অনুষ্ঠানমালা। শতবর্ষ উদযাপনের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে গগনচুম্বী প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব না কষে আগামী দিনে নতুন জ্ঞান সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও বেশি অবদান রাখবে, এমনটি প্রত্যাশা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।